Continue. I would just like to let you know how I'm recording this call on behalf of myself. Okay. Please tell me what's the issue now? আপনি তো বাংলা বলেন না? জি জি, অফকোর্স, জি বলুন। আমি একটু জানতে চাচ্ছিলাম কবে এই সাইবার বুলিংটা কে কে করছে এবং কবে সাইবার বুলিং তো এটা ওভার দ্য ইয়ার্স হয়েছে। আমার কাছে তো প্রমাণপত্র আছে। কত সালে এটা? 2018 এর কি কি করছে এটা? সে কে করছে? নাম দেখছি এটা এপ্রিলে মাসুম পারভেজ নামে করা হচ্ছে। মাসুম পারভেজ নামে কি? ফেসবুক আইডি থেকে। ফেসবুক আইডির নাম কি ছিল? পারভেজ মাসুম। পারভেজ মাসুম থেকে কে বুলিং করছে? পারভেজ মাসুম থেকেই তো করা হয়েছে, আমার সামনে দেখছি আমি। আচ্ছা, তারপরে এটা কি কি মানে কি বলতে যাচ্ছে তারা? এটা কাকে বুলিংটা বলতে কি? এখন এটা তারা এটা তো অফেন্ডেড ফিল করেছে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা এখন এগ্রিড পার্টি। এখন দে হ্যাভ লিবার্টি টু কাম টু এনি সেশনস। অফকোর্স, এখন তারা ওইভাবেই এসেছে। এখন আমি আপনাকে আহ্বান জানাচ্ছি আপনার আত্মপক্ষ সমর্থনের জন্য। আই ওয়ান্ট টু টক উইথ ইউ। আমি ফোনে হয়তো বা আপনার সাথে আমি থাউজেন্ডস ওয়ার্ডস বলবো, কোনোটাই দ্যাট উইল নট কাম। এটা ভালো কিছু তো আসবে না। বেটার উই টক ইন পার্সোনাল এন্ড উই মেক সাম মিনিংফুল সলিউশনস। না, আমার একটু জানার দরকার আছে যে এটা মানে হচ্ছে যে কে কে কমপ্লেনটা কে করছে? আপনি একটা ইস্যু বারবার জিজ্ঞেস করছেন। আমি আপনাকে প্রথমেই বলেছি শিউলি নামে ভদ্রমহিলা কমপ্লেন করেছে আপনার করেছে। আচ্ছা, আমার বিরুদ্ধে। আচ্ছা, ঠিক আছে। আর তারপরে এটা সাইবার বুলিং আছে আমার অ্যাকাউন্ট থেকে করছে সেটা বলতে যাচ্ছেন? হ্যাঁ, তাই তো দেখাচ্ছে এখানে। আচ্ছা, তাদের কি ডকুমেন্ট আপনাদের কাছে প্রেজেন্ট করছে? আমি আসার আগে একটু ক্লারিফাই করে চাচ্ছি, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। এখন এই মুহূর্তে সেগুলোর প্রিন্ট শর্টস আমার কাছে প্রিন্ট আউট আছে। আচ্ছা, তাহলে শুধু প্রিন্ট আউটে কি লেখা আছে একটু কাইন্ডলি যদি বলতেন আমাকে, যেহেতু আমরা ফোনে কথা বলতেছি। আমার মনে হয় যে এত লিবার্টি এনজয় করেন নাই আমার কোনো কনভিক্টেড পারসন আমার জীবনে এতটা লিবার্টি এনজয় করে নাই যে তার সাথে আমি এতটা কথা বলবো। আমি কি কনভিক্টেড বলতে যাচ্ছেন আপনি? আমার কাছে মনে হচ্ছে যে ইউ আর অ্যাকিউজড এন্ড ইউ আর গোইং টু বি কনভিক্টেড। আচ্ছা আচ্ছা, আপনার কাছে এটা মনে হচ্ছে। আচ্ছা, তার মানে হচ্ছে একজন কিন্তু বাংলাদেশের না, দুনিয়ার পৃথিবীর সব লতেই আছে একটা, যেটা আপনি জানেন, এ পারসন ইজ নট কনভিক্টেড আনটিল দ্য কোর্ট কনভিক্ট দ্যাট পারসন। ইয়েস, এম আই কারেক্ট? I agree. আচ্ছা, তাহলে আপনি একজন আমি আপনাকে বলছি আপনি আসতে না, আপনি আপনাকে প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ এগেইন আপনার বলতেছি উইথ অল ডু রেসপেক্ট টু ইউ, একজন আমাকে বলতেছেন অ্যাকিউজড আপনার যেটা মনে হচ্ছে, তো সেই জন্য অফকোর্স আপনার কাছে আপনি আগেই অলরেডি ডিসিশন নিয়ে নিয়েছেন কাইন্ড অফ মনে হচ্ছে, আমার মনে হচ্ছে যেটা। আমার তো যা দেখে মনে হচ্ছে তাতে তো আপনি তো মনে হয় যাচ্ছেন আসবেনই মনে হচ্ছে। আচ্ছা, আপনার মনে হচ্ছে এটা। কি হলো আমার ছোট ভাই কি যাওয়ার সময় কি বললেন? করলাম, খোলার পরে আমি কথাবার্তা কিছু করলাম, হাতের সঙ্গে কিছু করলেন, বুঝলাম ভালো, খুব ভালো মানুষ, ভালো লাগলো আর কি। লাস্টে উনি ছোট ভাই নামতেছে, নামার পরে ইনি করতেছে যে আমার ছোট ভাই যেতেছে হুজুর, এই বলে হুজুর। পরে হে করলো কি এত সাইজ করতেছি পরে এই করতেছে যে আপনি বললেন এত কি সাইজ করে পরে নিচে আসলেন, নিচে দিয়ে মারামারি শুরু করছে। হ্যাঁ, আপনারা এখানে আসেন। হ্যাঁ, এবং আমাকে সে মায়ের এই অবস্থা করছে, ঠিক না? হ্যাঁ, মারামারি দেখলে মারলি তো সেই উকিল নোটিশ পাইছে। ইলেকট্রিক মিটার কি প্রিপেড মিটার কেমন কি হবে? ওকে তুই উকিল নোটিশ পাইছে? ঠিক আছে, তোর মাথা ঠিক আছে নাকি? তুই যা উকিল নোটিশ পাইনি। উকিল নোটিশ পাইছে, তাহলে যা তোর যে ইমেলের মধ্যে পাঠানো হয়েছে, ইমেল চেক করে দেখ, যা তুই যা। আমার প্রশ্ন, এই জন্য কি আমরা প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে খুনি ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম 5ই অগস্টে? আমরা প্রবাসীদের কি শুধু দেশের জন্য রেমিটেন্স বা ফ্রি কাজ করে দেশকে বিপদ মুক্ত করে যাব নিজেদের কষ্টে উপার্জিত হালাল ডলার ও জীবনের বিনিময়? আমরা কি ঘুষ ছাড়া বাংলাদেশের পুলিশের কাছ থেকে একটু সুবিচার আশা করতে পারি না? আমাদের কি পৈতৃক সম্পত্তি ভোগ করার কোনো অধিকার নেই? আমি মোহাম্মদ পারভেজ মাসুম, আমি একজন অস্ট্রেলিয়ান প্রবাসী। আমি 1996 সালে ইউএসএতে উচ্চশিক্ষার জন্য চলে যাই এবং বর্তমানে আমি ও আমার 3 সন্তান সহ অস্ট্রেলিয়াতে বসবাস করছি। বাংলাদেশে আমার মতো প্রবাসীদের কোনো আইনি সহযোগিতা নেই ঘুষ ছাড়া।
আমার বাবার মৃত্যুর 17 বছর পরে আমার উপর মিথ্যা মামলা, মেরে ফেলার চেষ্টা, মৃত বাবার সম্পত্তি থেকে উচ্ছেদ ও বঞ্চিত, বারবার প্রমাণ করার চেষ্টা করে রিহাবে ঢোকানোর চেষ্টা, যার উপযুক্ত তথ্য প্রমাণ থাকার পরও বাংলাদেশের পুলিশ মিরপুর মডেল থানা কোনরূপ সাহায্য করেনি আমাকে। এর কারণ হলো আমার বড় ভাই পারভেজ আনোয়ার রিপন ও ছোট ভাই পারভেজ শফিকুল আজম শিমুল তৎকালীন হাসিনা সরকারের আমলাতন্ত্রকে ঘুষ দিয়েছিলেন এবং এখনো তারা তাই করে যাচ্ছেন। আমার বাবা একে ফজলুল হক 2007 সালে হঠাৎ ব্রেন স্ট্রোক করে মৃত্যুর পর রেখে দেন তার স্থাবর ও অস্থাবর সম্পদ, যার হিসাব আমি 2012 সাল হইতে চেয়ে এসেছি আমার দুই ভাইয়ের কাছে, কিন্তু তারা আমাকে তার সঠিক হিসাব আজও দেন নাই। বহুবার এই বিষয়ে এলাকার সমাজ কল্যাণের গণ্যমান্য ব্যক্তি, কাউন্সিলর, আমার যিনি তদন্ত অফিসার SI আজিজুল হক, SI শফিকুল ইসলাম, ডিবির সাইবার ক্রাইম ইউনিটের ADC নাজমুল ইসলাম সাহেব, তারা বসার পরেও তারা তা অগ্রাহ্য করে হানাহানি পর্যায়ে নিয়ে যায় এবং আমাকে বারবার অমীমাংসিত ফলাফল নিয়ে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে অস্ট্রেলিয়া ফিরে যেতে হয়। 2023 সালের 9 মার্চ আমি ঢাকায় আসার পর আমার দুই ভাই আমাদের 75 বয়সর্ধ মাকে পরিচিত করে আমার বিরুদ্ধে পাড়ার সমাজ কল্যাণ সমিতিতে উল্টো একটি মিথ্যা বিচার দেয়। সেখানে সমাজ কল্যাণের তৎকালীন সভাপতি নেসার উদ্দিন জোরপূর্বক ভাবে সাদা কাগজে আমার স্বাক্ষর নেওয়ার চেষ্টা করে, কিন্তু আমি রাজি না হলে পরবর্তীতে আমার ছোট ভাই পারভেজ শফিকুল আজম শিমুল ও তার সহযোগী, যিনি একজন ড্রাইভার ও শিমুলের ভাড়াটিয়া, আমাকে মেরে রক্তাক্ত করে এবং আমার গলা টিপে হত্যা করার চেষ্টা করে। উল্লেখ্য, আমার ছোট ভাই শিমুল সম্পত্তি ভোগ দখলের সুবিধার্থে আমাদের মিরপুরের বাসার নিচ তলায় কিছু তথাকথিত তাবলিগ জামাতের লেবাসধারী যুবকদের পালতেন, যাদেরকে পরবর্তীতে সে আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী হিসেবে ব্যবহার করে। এ বিষয়ে 2023 সালের উপযুক্ত তথ্য প্রমাণ সহ মিরপুর মডেল থানার তৎকালীন OC মহসিন বরাবর 2টি অভিযোগ, 2টি জিডি ও RAB 4 এর কার্যালয়ে 2টি লিখিত অভিযোগ করেও কোনরূপ সহযোগিতা পায়নি ঘুষ না দেওয়ার কারণে। উপরন্ত পুলিশ ঘুষ খেয়ে সঠিক তথ্য প্রমাণ ছাড়াই আমার ছোট ভাই ও তার স্ত্রী দ্বারা FIR 209 ধারা 323/506 নং জিআর 697/23 দুইটি মিথ্যা জিডি কোনো প্রকার তদন্ত ছাড়াই আমাকে পুরোপুরি অজ্ঞাত রেখে SI শফিকুল ইসলাম PPM অ্যাওয়ার্ডপ্রাপ্ত মিরপুর মডেল থানার তত্ত্বাবধানে 2টি ওয়ারেন্ট তৈরি করে 2023 সালের 31 অক্টোবর রাত 12:50 আমার মিরপুর 1 বাসা থেকে সিভিল ড্রেসে SI ফারুক, SI সাইফুল আমার বাসায় এসে বলেন আমার বাসায় অজ্ঞাতনামা এক সন্ত্রাসীকে আমি আশ্রয় দিয়েছি। অতঃপর পুলিশ মিথ্যা কথা বলে আমার বাসায় ঢুকে আমাকে অ্যারেস্ট করেন ও আমার 2টি মোবাইল নিয়ে যান। পরবর্তীতে আমি জামিনে ছাড়া পেয়ে আমার মোবাইল 2টি ফেরত নিতে গেলে SI ফারুক এবং SI সাইফুল আইন বহির্ভূত অ্যারেস্ট করার ভিডিওগুলো জোরপূর্বক ডিলিট করান ও মুখ লেখা নেন যাতে আমি ভিডিওগুলো কোনো নিউজ মিডিয়াতে পোস্ট না করি। এই মামলাগুলোতে সাক্ষী প্রদানকারী ব্যক্তিরা আমার ছোট ভাই এর পালিত তাবলিগ জামাতের লেবাসধারী ব্যাচেলর ভাড়াটিয়া, যাদের মধ্যে নজরুল ইসলাম আমাকে 2বার গলা টিপে প্রাণ নাশের চেষ্টা করে ও আমার ছোট ভাই শিমুলের নির্দেশে, যাতে আমি ভয় পেয়ে অস্ট্রেলিয়া ফেরত চলে যাই। এছাড়াও আমার বড় ভাই পারভেজ আনোয়ার রিপন ও ছোট ভাই পারভেজ শফিকুল আজম শিমুল আমার পরিবার, আত্মীয় স্বজন, পুলিশ, প্রতিবেশী ও সমাজের কাছে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়িয়ে দিয়ে আমি সাইকো, পাগল হয়ে গেছি বলে আমার প্রত্যেক সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করে যাচ্ছে, কারণ আমাদের সমাজে পাগল সম্পত্তির ভাগ পায় না। কিন্তু বলবে আমার দুই ভাই আমাকে ত্যাজ্যপুত্র কিনতে চেয়ে ব্যর্থ হন, কারণ বাংলাদেশে এমন কোনো আইন নেই। আমার দুই ভাই আমার মাকে ব্যবহার করে আমার স্ত্রীর কাছ থেকে সাক্ষ্য নেওয়ার চেষ্টা করেছেন বহুবার, যাতে করে তারা আমাকে রিহাবে ভর্তি করতে পারে মানসিক রোগী হিসাবে এবং আমাকে চিরতরে পাগল বানানোর জন্য। এর মীমাংসার সাথে আমি 27/7/2023 তারিখে আমার উকিল দ্বারা আমার বাবার প্রত্যেক সম্পত্তির হিসাব চেয়ে একটি উকিল নোটিশ পাঠানো হলেও আমার দুই ভাই তা অগ্রাহ্য করেন।
তথাকথিত 5ই আগস্ট 2024 বাংলাদেশ আবার পুনরায় স্বাধীন হয়েছে ভেবে আমি গত বছর ডিসেম্বর আবার বাংলাদেশে আসি ন্যায় বিচারের আশায়। এবার আমি আবারও আমার দুই ভাই এর কাছে পৈতৃক সম্পত্তির সুষম বন্টনের আশায় নিজে ও আত্মীয় স্বজনের দ্বারা প্রস্তাব দিই। দুঃখের বিষয় তারা আমার সহিত কোন রকম সহযোগিতা না করে আবারও আমাকে হুমকি ধামকি, এয়ারপোর্ট আসলে জামাই আদর, পুলিশ দিয়ে শায়েস্তা ও রিয়াবে ভর্তির হুমকি দেয় এবং আমার অসুস্থ ওয়াইফকে ব্যবহার করে আমার বিরুদ্ধে আমার মিথ্যা অভিযোগ দায়ের করে মিরপুর মডেল থানায় করে আমার ওয়াইফ অস্ট্রেলিয়া ফিরে যাওয়ার একদিন আগে। এর পরিপ্রেক্ষিতে মিরপুর মডেল থানা এসআই দেলোয়ার হোসেন আমার সহিত কোনোরূপ যোগাযোগ না করিয়া আমার বন্ধুদের কাছে আমার বিরুদ্ধে করা আমার ওয়াইফের অভিযোগের বিষয়বস্তু নিয়ে আলোচনা করে আমার মানহানি করে বন্ধু মহলে এবং আমি তাহার সহিত অতি সত্বর যোগাযোগ না করিলে আমার বিরুদ্ধে কোর্টে কেস করবেন বলে হুমকি দেন। আমি কতিপয় এসআই দেলোয়ার এর সহিত যোগাযোগ করিলে তিনি আবারও আমার বিরুদ্ধে কেস করার হুমকি দেন। আমি যেহেতু মিরপুর মডেল থানা থেকে এই পর্যন্ত কোনো প্রকার সহযোগিতা পাইনি, সেহেতু আমি এইবার সিএমএল কোর্টে একটি মামলা দায়ের করি আমার দুই ভাইয়ের বিরুদ্ধে এবং মামলাটি বর্তমানে ডিবিতে তদন্তে আছে। ডিআইজি জনাব আওলাদ হোসেনের সহিত গত 4 ফেব্রুয়ারি 2025 তারিখে যোগাযোগ করি এবং পুলিশের ঘুষ চাওয়া এবং অসহযোগিতার কথা তাকে অবগত করি। ডিআইজি জনাব একেএম আওলাদ হোসেন তার মিরপুর থানা তার জুরিসডিকশনের বাইরে এটা আমাকে বলেন এবং তিনি মিরপুর মডেল থানা ডিসি সহিত যোগাযোগ করতে বলেন। সে ব্যাপারে তিনি আমাকে সহযোগিতা করেন। আমি ডিসি মডেল মিরপুর মডেল থানার সাথে যোগাযোগ করিলে উনি আমাকে ওসি মিরপুর মডেল থানার সাথে যোগাযোগ করতে বলেন এবং আমার কথা শুনতে ও জিডি গ্রহণ করতে ওসি মিরপুর মডেল থানাকে নির্দেশ দেন। আমি সেই দিনই মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত ওসি জনাব সাজ্জাদ রুমন এর নিকট পুলিশের এসআই দেলোয়ার ও হাবিব এবং আমার দুই ভাই ও অন্যান্য নিপীড়ন ও মানহানির কথা উল্লেখ করি এবং প্রমাণ সহকারে এবং একটি লিখিত অভিযোগ ইমেল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে তার কাছে জিডি করার জন্য অনুরোধ করি। দুঃখের বিষয় ওসি সাজ্জাদ রুমন সাহেবও আমাকে মিথ্যা আশ্বাস দিয়ে আমার জিডি নেওয়ার বিষয়ে কোনোরূপ সহযোগিতা করেন নাই। আমি আরো উল্লেখ করতে চাই 2023 তারিখে আমি যে দুইটি জিডি করেছিলাম আমার দুই ভাই ও তার সন্ত্রাসী সহযোগীদের বিরুদ্ধে, সেই জিডি তদন্ত অফিসার ছিলেন এসআই শফিকুল ইসলাম পিপিএম বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ অ্যাওয়ার্ড প্রাপ্ত ও এসআই আজিজুল হক এর কাছে নিকট। এসআই শফিকুল ইসলাম আমার জিডি কোনোরূপ তদন্ত করেনি, উল্টো আমাকে মিথ্যা কেস দিয়ে 2টি ওয়ারেন্ট বাহির করিয়া আমাকে অ্যারেস্ট করান। এসআই আজিজুল হক আমাকে তাকে ডোনেশন বা ঘুষ দিতে বলেন ও আমাকে মিথ্যা সাক্ষী জোগাড় করে আমার ভাইদের বিরুদ্ধে কেস দাঁড় করিয়ে দিবেন বলেন। আমি তার এই প্রস্তাবে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করি, কারণ ইহা আমার নীতির বহির্ভূত। আজ আমি মর্মাহত, কারণ প্রশাসন আগের মতোই আমাকে উপেক্ষা করেছে কতিপয় দুর্নীতিবাদ ও ঘুষখোর পুলিশ। আমার আপন বড় ভাই ও ছোট ভাই এবং কিছু আত্মীয় স্বজনের বিরুদ্ধে জিডি সাধারণ ডায়েরি নিতে উপযুক্ত তথ্য প্রমাণ আমার কাছে থাকা সত্ত্বেও আমাকে বলা হয়েছে অস্ট্রেলিয়া ফেরত চলে যেতে, কারণ দেশে নাকি আমার মতো প্রবাসীদের জন্য কোনো আইন নেই। আমার প্রশ্ন, এজন্য কি আমরা প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে খুনি ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম 5ই আগস্টে? আমরা প্রবাসীদের কি শুধু দেশের জন্য রেমিটেন্স বা ফ্রি কাজ করে দেশকে বিপদ মুক্ত করে যাব নিজেদের কষ্টে উপার্জিত হালাল ডলার ও জীবনের বিনিময়ে? আমরা কি ঘুষ ছাড়া বাংলাদেশের পুলিশের কাছ থেকে একটু সুবিচার আশা করতে পারি না? আমাদের কি পৈতৃক সম্পত্তি ভোগ করার কোনো অধিকার নেই, কিংবা আমরা কি সেই অধিকার হারিয়ে ফেলেছি? প্রশ্নগুলো আমি আপনাদের মতো বিচক্ষণ সাংবাদিকদের কাছে ছেড়ে দিলাম। সম্পূর্ণ সম্পত্তি কার নামে এবং আপনার বাবা কি সম্পত্তি মানে পার্ট করে যার যার নামে দিয়ে গেছে? না, আমার বাবা 2007 সালে নভেম্বরে হঠাৎ ব্রেন স্ট্রোক করে মারা যায়, যার ফলে উনি কোনো কিছু উইল কিংবা কোনো কিছু করে যেতে পারেন। এটা সম্পূর্ণ একটা আকস্মিক মৃত্যু ছিল। এখন কার নামে আছে সম্পত্তি? আমার বাবার নামেই আছে, আমার বাবার নামেই সব সম্পত্তি। আম্মু কি বলে এই বিষয়ে? আমার আম্মু আসলে সেই নিরুপায়। আমি যেহেতু 27 বছর দেশের বাইরে থাকি এবং আমার ছোট ভাইয়ের কাছেই থাকে আমার মা,
আমার মা কাইন্ড অফ জিম্মি হয়ে আছে। তারা আমার ছোট ভাইয়ের কথা যদি না শুনে হয়তো বা আমার আম্মাকে সে কোনো দেখাও করবে, মানে টেক কেয়ার করবে না। যার ফলে আমার আম্মা এই বিষয়ে আমি তার কোনোই দোষ দেখি না। সে ভুক্তভোগী আমি বলবো। আচ্ছা, না, আদালত আমি এইবার মামলা করেছি এবং সেটা সিএমএম কোর্টের ম্যাজিস্ট্রেট অ্যাপ্রুভ করেছেন এবং আমি পুলিশের তদন্ত চাইনি, আমি চেয়েছি পুলিশের ডিবির তদন্ত। তো উনি বর্তমানে এটা ডিবিতে তদন্তে আসছে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি। আপনি 27 বছর ধরে অস্ট্রেলিয়াতে আছেন। না, আমি আমেরিকাতে গিয়েছিলাম 96-এ পড়ালেখা করার জন্য এবং সেখান থেকে অস্ট্রেলিয়া চলে গেছেন। ওইখান থেকে আমি ইংল্যান্ডে যাই। 2003-তে বাংলাদেশে এসে নর্থ সাউথ ইউনিভার্সিটির লেকচারার করি 1 বছর। তারপর আমি ইংল্যান্ডে চলে যাই পিএইচডি অথবা ওখানে আমি টিচিং করি ইউনিভার্সিটিতে। অস্ট্রেলিয়াতে কত বছর ছিলেন? অস্ট্রেলিয়াতে আমি এখনো আছি 2006 সালের মে মাস থেকে। অস্ট্রেলিয়া কোথায় আছেন আপনি? সিডনিতে। আচ্ছা, আপনি কি অভিবাসন নিছেন অস্ট্রেলিয়াতে? না, আমি ওইখানে হাইলি স্কিল মাইগ্রেট করি। স্কিল ওয়ার্কার হিসাবে আপনি এখানে জব করছেন। জি, আমি আইটি গ্র্যাজুয়েট। আপনার পাসপোর্ট তো অস্ট্রেলিয়ান। মানে আপনার বাংলাদেশি পাসপোর্ট। আমি অস্ট্রেলিয়ান পাসপোর্ট। তাহলে তো আপনি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নিছেন। জি, অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নিছেন, এখন বাংলাদেশের নাগরিকত্ব কি আপনার আছে? অবশ্যই আছে। আমি দ্বৈত নাগরিকত্ব নিছেন। জি, দ্বৈত নাগরিকত্ব যদি আপনি নেন তাহলে তো আপনি বাংলাদেশেরও নাগরিক। অবশ্যই তা বাংলাদেশের যত আইন কানুন আছে তা আপনার সবকিছুরই তো আপনার অধিকার আছে আপনার পাওয়া। তো সেখানে আপনি প্রেস রিলিজে লিখছেন যে আমি কোনো বাংলাদেশের থেকে কোনো পাচ্ছি না। অবশ্যই মানে আপনার অধিকার আইন আছে হচ্ছে কাগজ কলমে, কিন্তু আপনি কোনো ইমপ্লিমেন্টেশন নাই, আইনের কোনো ইমপ্লিমেন্টেশন নাই। এবং আমার জিডির আইও এসআই আজিজুল হক আমার বাসায় এসে, এটারও ভিডিও আছে, বলেছেন যে বাংলাদেশে কোনো আইন নেই। এসআই আজিজুল হক উনি বর্তমানে পিবিআইতে কর্মরত। তাই পিবিআইতে যে ব্যক্তি কাজ করেন সেই ব্যক্তি যদি তার ভিডিও রেকর্ড সম্পূর্ণ আসে আমার কাছে, আমার বাসায় এসে আমাকে, যেহেতু আমার জিডির সাক্ষীগুলো ছিল সম্পূর্ণ নর্মাল ব্যক্তি, রাস্তার মধ্যে মারছে, যেহেতু একজন ফলওয়ালা ভেজিটেবল সেল করে, যে ফার্মেসির লোক, রাস্তার লোক, এরা সম্পূর্ণ মানে কি বলবো, মানে এরা তো এদের সাথে ফাইট করতে পারবে না, যার ফলে ভয় পায়। তখন ভয় পায় সাক্ষী দিতে। তখন এসআই আজিজুল হক আমাকে এই প্রস্তাব দিয়েছিলেন মিথ্যা সাক্ষী জোগাড় করে দেবেন। হ্যাঁ, এখন মিথ্যা সাক্ষী জোগাড় করে আমি যদি মিথ্যা কেস করি, এটা আমার কাছে, আমার এবং আমার ছোট ভাইয়ের মধ্যে কোনো পার্থক্য, ভাইদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। যেহেতু আমি, আল্লাহ আমাকে অ্যাটলিস্ট আমেরিকা থেকে পড়ালেখা করার সুযোগ দিয়েছে, সেই হিসাবে আমি আজকে খুবই দুঃখিত যে আমার ভাইদের বিরুদ্ধে, আপন ভাইদের বিরুদ্ধে কথা বলছি। কিন্তু আমারও তো একটা ভবিষ্যৎ আছে, আমার বাচ্চাদের, আমারও তো দেশ এটা। আমি আমার দেশে কেন আমি বারবার মাইর খাবো? আচ্ছা, ভিডিওতে যেটা দেখলাম, তাতে দেখলাম যে আপনি একটা ফ্ল্যাটে, একটা ফ্লোরে থাকেন। জি, এটা কি এখনো আছে? জি, এখনো এটা আছে, কিন্তু আমাকে আমার বাসায় গেলেই বিভিন্ন রকম ভাবে এই যে মিথ্যা অ্যারেস্ট করাই, কতবার অ্যারেস্ট করাইছে, আমাকে থাকতে দেয় না। এবং আমার বড় ভাই এটা বলছে যে আমার বাবার থেকে একটাই আমি ইউনিট 2023-এ এসে রেনোভেট করে থাকছি। চারতলা। আমি দোতলায় থাকি, একটা ইউনিটে থাকতাম, এখন আমি থাকতে পারতেছি না। আমি ডিসেম্বর থেকে পুলিশ দিয়ে অত্যাচার করে, বিভিন্ন ভাবে আপনাকে টর্চার করে বাড়ি থেকে বের করে দিচ্ছে। টর্চার করে বাড়ি থেকে দিচ্ছে। এখন আর ঢুকতে পারতেছেন? এখন আমি ঢুকতে পারতেছি না, এবং ঢোকার চেষ্টা করলে আবার নতুন ভাবে আবার এই যে আপনার ওই ফ্ল্যাটটা কি এখনো তালা দিয়ে আছে, তালা দেওয়া আছে, লক করে দিয়েছে? হ্যাঁ, এখন আমি জানি না তালা ভেঙে ফেলছে কিনা। এটা তো এখানে আপনি বর্তমান যে পরিস্থিতিটা, এটা তো প্রেস রিলিজে নাই কিন্তু। হ্যাঁ, না, এটা এখন আমি আপনার এই কথাটা কিন্তু আমার জানতে হইলো, কিন্তু আপনার কিন্তু প্রেস রিলিজে নাই। থ্যাংক ইউ। যে বর্তমান স্ট্যাটাস হচ্ছে আপনি এখন বাইরে আছেন, আপনার ফ্ল্যাটে আপনি নিজের সম্পত্তি দিয়ে আপনি বেদখল। হ্যাঁ, এখানে আছে একটা জায়গা যে হচ্ছে আমি আবার, তারা এখান থেকে উচ্ছেদ করছে আর কি, মানে ওইখান থেকে উচ্ছেদ করে দিচ্ছে। তাই যদিও আমার ওইটা দখলে আছে, কিন্তু আমার বাবার পৈতৃক সম্পত্তির মধ্যে রাজবাড়ি, আমি রাজবাড়ি ছেলে, রাজবাড়িতে আমার জন্ম, ওইখানেও আমার বাবার দাদির থেকে পাওয়া সম্পত্তি আছে, ওইখানেও আমাকে ঢুকতে দেয়নি।
তা এখন আমি রাজবাড়িতেও থাকতে পারি না, ঢাকাতেও থাকতে পারি না, আমাকে থাকতে হয় হোটেলে, বন্ধুর বাসায়, বিভিন্ন জায়গায়। তা আমি হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে যে আমি এভাবে কতদিন করবো? এবং এটা শুধু তারা না, বাংলাদেশের পুলিশ, কিছু দুর্নীতিগ্রস্ত পুলিশ তারা বলছে যে আপনি অস্ট্রেলিয়ান, আপনি ওইখানে যে কাজ করেন, ডলার পাঠান। মানে আপনার কোনো চিহ্ন বাংলাদেশে তারা রাখতে চায়, এটা হলো বিষয়টা। আর আপনি যেতেছেন যে আমার একটা এস্টাবলিশমেন্ট এখানে থাকুক। হ্যাঁ, কেন হচ্ছে আমার বাবা এটা ভালো একটা এখানে, আমার বাবা যে ইউনিটটা আমি আছি ওইখানেই আমার বাবা থাকতেন এবং মারা গেছেন। সেজন্য হচ্ছে ওটা আমার জন্য একটা হচ্ছে খুবই একটা সেন্সিটিভ একটা জায়গা। কাজেই আমি এই মুহূর্তে ভয় পাচ্ছি না, কিন্তু পুলিশ প্রশাসন এদের দুর্নীতিগ্রস্ত, এরা খুন করবে, কি করবে, আমি কোনোই ভয় পাচ্ছি না। আমার মৃত্যু যদি বাংলাদেশে লেখা থাকে এখানে থাকবে, কিন্তু আমার লাশটা যাবে অস্ট্রেলিয়াতে। ভাই লাস্ট, যদি বাবার নামে থেকে থাকে আপনি তার পুত্র 100% পাবেন, অবশ্যই। এবং আইন মন্ত্রণালয়ের প্রতি আপনার বিচার বিভাগের প্রতি আবেদন করছেন, এই তো? জি। আর আমাদের সংবাদ সম্মেলন করেছে মূলত রাষ্ট্রের কাছে এটা বার্তা পৌঁছার জন্য, জি। এই তো? জি। আর এলাকার স্থানীয় কোনো লোকজনের কাছে বিচার পান নাই, পাই না, না? সমাজ কল্যাণ সমিতি নামে একটা আছে, যেটা হচ্ছে সম্পূর্ণ সাজানো, এরা নাটক এখানে করে। কাউন্সিলর কাউন্সিলর যিনি ছিলেন তবে আওয়ামী লীগের, তার কাছে গেছি, ওইখানেও একটা নাটক হয়েছে, সব টাকার খেলা। ভাই এটা দিয়ে দেন। এখন একটা আমি ভিডিও দেখাবো আপনাদেরকে যে সে কিভাবে আমাকে এসে অ্যাটাক করছিল। প্রথম থেকে দেন। তাই না? এটা আমার ছোট ভাই পারভেজ শফিকুল আজম সুমন। আমার বাসার নেম প্লেট ভেঙে ফেললো। এটা আমার বাসায় সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, যেহেতু এর আগে আমি মাইর খেয়েছি অনেকবার। এখন তার উদ্দেশ্য ছিল হচ্ছে এই ক্যামেরাটা ভেঙে ফেলা, যাতে করে আমি তাদের কোনো রকম ট্র্যাকিং কিংবা কোনো তারা আমাকে আরও অত্যাচার করতে পারে, যেটার কোনো ফুটেজ থাকে না যাতে। কিন্তু আমার বাসায় আমি 7টা ক্যামেরা লাগাইছিলাম, সিঁড়িতে 2টা, এবং সে এখানে ক্যামেরাটা ভেঙে ফেলার চেষ্টা করতেছে, এবং তার ওয়াইফ হাতের আঙুল দিয়ে কোনো রকম তাকে যে থামাবে কিংবা ই করবে। আমার আম্মা ট্রাই করতেছেন তার বেস্ট, সে তার অসুস্থ শরীর নিয়েও সে চেষ্টা করতেছে। এই এখন নিচে যাচ্ছে, সে নিচে ক্যামেরা, গ্যারাজের ক্যামেরা ভাঙার জন্য যাচ্ছে। আপনার আপন ভাই? আপন ভাই। কয় নাম্বার ভাই? এটা আমার ছোট ভাই, আমার চেয়ে ও 4 বছরের ছোট। কয় ভাই বলুন আপনার? আমরা 3 ভাই। এটা তো দেখা যাচ্ছে টুপি পরা হয়েছে। হ্যাঁ, সে সেই মুহূর্তে নামাজ পড়ে এসেই পরে দেখাবে, নামাজ পড়ে এসেই দরজা ঢুকেই সরাসরি এভাবে শুরু করছে। আপনি কি মনে করেন যে আপনার এই ভাই সন্ত্রাসী বা কোনো মাদকাসক্ত এরকম কিছু কিনা? সে সন্ত্রাসী, তার কার্যকলাপ আপনারা বিবেচনা করবেন, সন্ত্রাসী কিনা। কারণ তার কার্যকলাপ এইটা আমার মনে হয় না কোনো সুস্থ মানুষের কাজ। আপনি অবশ্যই আমেরিকায় গেলেন, আপনি লেখাপড়া করলেন, এই অর্থ কারা ভিতরে আছে? আমার মা বাবাকে আমি যতদূর সম্ভব দিয়েছি। আমার ছোট ভাইকে তার নর্থ সাউথে ভর্তি হতে চেয়েছিল, আমি তার অ্যাডমিশন ফি এবং হচ্ছে তার সেমিস্টার ফিও দিয়েছি। তার বিয়েতে তার ওয়াইফকেও আমি আমার যতদূর সম্ভব সেটা চেষ্টা করছি। উনি কি কোনো রাজনৈতিক দলের সদস্য আছে? সে আমাদের পাড়ায় তখন হচ্ছে আওয়ামী লীগ, আমাদের পাড়াটা আওয়ামী লীগের তাই তখন তার আওয়ামী লীগের এই যে লোকজন যেটা বলছে নেসারউদ্দিন সমাজ কল্যাণ সমিতি, এটা আমাদের পাড়ায় একটা আছে সমাজ কল্যাণ সমিতি, সেটা যখন আওয়ামী লীগের নেসারউদ্দিন সাহেব উনি হচ্ছে আওয়ামী লীগের। আমাদের ওইখানে সুরজ খান নামে আছেন, ছিলেন, তিনি আওয়ামী লীগের এবং তারই আত্মীয়। ভিডিওটা যেটা হচ্ছে এটা সম্পর্কে একটু বললে ভালো, এটা হইতেছে বুঝে যাবে। এটা এক্ষেত্রে হচ্ছে তার এই যে ওয়াইফ যেটা দেখতেছেন কোনো রকম হেল্প করতেছে না, বরং তার মুখে রক্ত মানে আছে যে ভাঙাভাঙি করাতে তার খামতেছে, সেটা আরো মুছে দিচ্ছে। বেসিক্যালি
তাকে থামানো তো দূরের কথা, এই যে এখন গ্যারাজে এসে সে হচ্ছে আমার এই যে ক্যামেরাগুলো ছিঁড়ে ফেললো, সবগুলো ক্যামেরা তখন নষ্ট হয়ে গেল, সেই মুহূর্তে আর কোনো কিছু হলো না। এই ভিডিও ফুটেজটাও কি আপনার ওই আওয়ামী লীগ আমলের সময়? এটা হচ্ছে 2023 সালে ভিডিও সব। এই আপনার ভাই? এটা আমার ছোট ভাই, যখন সে বাইরে যায়, এই যে বাইরে যে নিচে যে ভাঙা পড়ে, নিচে যে আমার বিরুদ্ধে বলছে পাগল হয়ে গেছি, আমি ভাতার মেয়ে অস্ট্রিয়া থেকে বগুড়া থেকে বাংলাদেশে আসি। কিন্তু এটা আমার বাংলাদেশে অস্ট্রিয়া থেকে বাংলাদেশে থাকার কারণ হচ্ছে আমার পৈতৃক সম্পত্তির ভোগ। সে তাবলিগ জামাত করে, তাবলীগ জামাত। সেটা একটা লেবাস আর কি, কিন্তু অ্যাকচুয়ালি আমি জানি না যে আর কোনো, তবে এইটুকু আমি জানি যে সে আওয়ামী লীগের হেল্প নিয়েছে 2023-এ আমাদের পাড়ার, যেটা হচ্ছে আমি নিজেই জানি। এবং আওয়ামী লীগের নেসারউদ্দিন সমাজ কল্যাণের সভাপতি, সে আমাকে একটা সাদা কাগজে সাইন করতে বলছিল যে একটা বিচার হবে আমার বিরুদ্ধে, সেই বিচারের যে ফলাফল হবে সেটা আমাকে মেনে নিতে হবে এন্ড অফ দ্য ডে, এবং সাদা কাগজে বিচার শুরু হওয়ার আগে সাইন করতে বলছে। আমি সাদা কাগজে সাইন করা, এটাই হচ্ছে আইনত দণ্ডনীয় অপরাধ, কেউ যদি চায় টাকা কাগজ। এখন হচ্ছে তার নাম কি বললেন ভাইজান? নেসারউদ্দিন, তিনি সমাজ কল্যাণের সভাপতি ছিলেন নেসারউদ্দিন। ওনার সাথে আমার ছোট ভাইয়ের এই যে সঙ্গীত, তাবলীগ জামাতের সঙ্গীত আছে অনেক। প্রশিক্ষণ করা ছিল এই যে মারামারি ক্যাম্পে। মাইক্রোফোনটা নিয়ে নেন। এটা কি আপনার সাথে তর্ক হচ্ছে? হ্যাঁ, আপনার মুখে সামনে আপনি বলবেন। এটা আমার সাথে হচ্ছে। আমি সবশেষে আপনার একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো ভিডিওটা আমি মুক্তি হয়ে গেছি, কারণ হচ্ছে আমি ধর্মের কথা বলতাম, ধর্মে তো আমাদের এটা নাই যে প্রতি সম্পত্তি নিয়ে এসে। উনিশে এপ্রিল 2023 তারিখে বুধবার রাত 8টা 15 কেল্লা কি মূলটা কারণ আছে, সেটা পরে বলবো কি কারণে তাকে আমি কেল্লা নাম দিয়েছি। সেটা হচ্ছে আপনাদের যে সম্পত্তি আছে, এই সম্পত্তি আপনার একটা অংশ আছে, অবশ্যই। কিন্তু টোটাল সম্পত্তি বর্তমান বাজার মূল্য কত হতে পারে বলেন তো? এটা আমার মনে হয় না এখানে প্রসঙ্গিক। এটা কি আপনি আহত? জি, আমাকে মেরে আমার সামনে দুটো দাঁত নড়াই ফেলছে, আমার নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, এবং এটাই তখন আশেপাশের লোকজন যখন রাস্তায় ফেলে মারতেছিল এবং ঘুষি দিয়ে আমার চশমা ভেঙে ফেলছে, তখন আশেপাশের লোকজন আমাকে ধরে নিয়ে সেভ করে ফার্মেসিতে আমাকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছে। এটার মেডিকেল আমি হচ্ছে সরকারি হাসপাতালেও আছে, এটা রিপোর্ট সবই আছে, যেটা সিএমএন করে দিয়ে আসছে। আর ইনি হচ্ছে নজরুল ইসলাম, আমাদের নিচতলায় ভাড়াটিয়া ছিলেন, আমার ছোট ভাই, তাবলীগ জামাতের সঙ্গী। এরা সবাই তাবলীগ জামাতের সঙ্গী, এবং এদেরকে রাখছিল, এরা সবাই ব্যাচেলার, এদেরকে রাখছিল ওই যে মিথ্যা সাক্ষী দিতে। এদের একজন তো আপনি প্রেস রিলিজে লিখছেন গলা টিপে দিয়েছেন। হ্যাঁ, নজরুল ইসলাম। আর এই যে ইনি মার্কেট এনামুল, একেও মিথ্যা সাক্ষী হিসেবে যোগ্য করছে, অথচ এরা কেউ ওই মধ্যে ছিলেন না। তো পুলিশ সেবা নিতে অর্থ হয় না, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা। আমার নামটি মোহাম্মদ নুরুল ইসলাম। আপনি কি করেন? আমি তারা ছবির কাজ করি। আচ্ছা, আপনি আসছিলেন কি জন্য? আমি আপনার পাশে তালা খোলার জন্য আছি। আচ্ছা, তারপরে কি হলো? আমার ছোট ভাই কি যাওয়ার সময় কি বললো? তালা খুললাম, খোলার পরে আমি কথাবার্তা কিছু করলাম,
হাত দিয়ে সঙ্গে কিছু কইলেন, বুঝলাম ভালো, খুব ভালো মানুষ, ভালো লাগলো আর কি। লাস্টে উনি ছোটো ভাই নামতেছে, নামার পরে ইনি করতেছে যে আমার ছোটো ভাই যেতেছে হুজুর, এই হলে হুজুর। পরে হে করলো কি, এত সাইজ করতেছি, সাইজ করতেছি, এই সাইজ কথাটা বলবো। করতেছি। পরে এই করতেছে যে আপনি বললেন এত কি সাইজ করে, কি সাইজ করে। পরে নিচে আসলেন, নিচে দিয়ে মারামারি শুরু করছে। হ্যাঁ, আমি এই পর্যন্ত দেখলাম। এটাই আপনাকে কি কোনো রকম জোরপূর্বক ভাবে স্টেটমেন্ট না নিচ্ছেন? না না, কিচ্ছু করে না। আপনারা এখানে আসেন, হ্যাঁ, এবং আমাকে সে মারামারি মায়ের এই অবস্থা করছে, ঠিক না? হ্যাঁ, মারামারি দেখলাম, মারলেই তো। সেইটাই। তো যাই হোক, আপনি ইলেকট্রিক মিটার চুরি করে, হ্যাঁ এই, তোর সাথে কথা বলতে চাই না। তুই ইলেকট্রিক মিটার তুই কি উকিল নোটিশ পাইছিস? ইলেকট্রিক মিটার কি প্রিপেড মিটার কেমন চুরি হবে? ওকে ও এই, নেবে। তুই এই পর্যন্ত তুই উকিল নোটিশ মাথা পাইছিস? ঠিক আছে? তোর মাথা ঠিক আছে নাকি? তুই যা, উকিল আমি নোটিশ কোনো পাইছিস? উকিল নোটিশ পাইনি। উকিল নোটিশ পাইছিস? আমি কোনো তাহলে যা, উকিল নোটিশ পাইনি। তাহলে যা। তোর ওই যে ইমেলের মাধ্যমে পাঠানো হয়েছে, ইমেল চেক করে দেখ। যা, ইমেল চেক করে তুই যা না, তোর তুই যা। শিক্ষাগত যোগ্যতা কি এই, রে? তুই যা না, তুই যা না। ফেলা ট্যাক্সি ড্রাইভার? এই, তুই তো একটা রাস্তার ফকির। হ্যাঁ, তুই একটা বাপের এই বিল্ডিং এর ভাড়া তোলা ছাড়া আর কিছু করতে পারিস না। অস্ট্রেলিয়া ভিক্ষা করো। এই, তুই আমি ভিক্ষা করি, তোর কাছে করি। হ্যাঁ, তো যা, অস্ট্রেলিয়া যা। ভিক্ষা করছিস। দেখ না চেহারাটা কি। এই, তুই দেখ তোর চেহারাটা দেখ। আমার চেহারাটা বুঝছিস? শোন, তুই যা, এখন ওই যে রাস্তার মধ্যে যা, এই যে রাস্তার মধ্যে যা, এটা ভিডিও করিস। যা, তো আমি লাগাবো, দেখি তোর কোন বাপ এসে ঠাকায়। এই যে এইটা, ঠিক আছে। হ্যাঁ, যা যা যা, এখন যা রাস্তা মার। তোর বাপ এসে